আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা যারা 2024 এবং 25 এর বাইরেও এইচএসসি 2026-22 যারা 24 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে স্বাগতম, এবং কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে জানিয়ে দাও। জীবন সরকার যুক্ত হয়েছেন এবং নোরা যুক্ত হয়েছে। আরও যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে আজকের লাইভে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং আমি তোমাদের সাথে আছি তোমাদের পৌরনীতি ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল, এবং আমাদের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছো। তোমরা একটু জানান দাও যে আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা, নয়তো হচ্ছে আমাদের টেকনিক্যাল সমস্যাগুলো দেখতে হবে যদি কোনো ধরনের সাউন্ড সমস্যা থাকে। ফারিয়া নাজমিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, মিশকাত যুক্ত হয়েছেন, অর্চনা দত্ত যুক্ত হয়েছেন, ফাতেমা জান্নাত যুক্ত হয়েছেন। তোমরা একটু লাইভটা তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে সেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং তোমাদের ইন্টারমিডিয়েট লেভেল এবং বিশ্ববিদ্যালয় লেভেল এর বাইরেও তোমাদের চাকরি বাকরির পরীক্ষার জন্যও কিন্তু এই অধ্যায়টা দরকার আছে। ঠিক আছে, পৌরনীতির এই অধ্যায়টা সংবিধান সম্পর্কিত, এবং এটা তোমাদের সারা জীবনের জন্য দরকার। দেশের অবস্থা সম্পর্কে জানতে এবং দেশের সামগ্রিক চিত্র সম্পর্কে জানতে তোমাদের এই অধ্যায়টা দরকার আছে। তো তোমাদেরকে বলবো যে লাইভ ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যাতে করে পরবর্তীতে তোমরা দেখতে পারো, অথবা আপাতত তোমরা ক্লাস চলাকালীন পর্যন্ত অন্তত নিজেদের টাইমলাইনে রাখো, যাতে করে তোমাদের বন্ধু বান্ধবীরা যুক্ত হতে পারে। ওকে, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে, কথা বাড়াবো না। তোমাদের মধ্য থেকে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টস করে জানালে ভালো হয়। কামরুন নাহার মুক্তা যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে, ফাতেমা জান্নাত যুক্ত হয়েছেন আমাদের সাথে, মুক্তা যুক্ত হয়েছেন, অদিতা দেব যুক্ত হয়েছেন কক্সবাজার থেকে। একটা সময় আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট ছিল সিলেট থেকে, আজকে যুক্ত হয়েছেন তন্ময়, তোমাদের স্বাগতম জানাচ্ছি। এবং কক্সবাজার থেকে এখন ইদানিং স্টুডেন্ট বেড়েছে আমাদের। যাই হোক, তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সংবিধান, এবং সংবিধান কি বা কাকে বলে সেটা সম্পর্কে তোমাদের হয়তো বা অনেকেরই জানা আছে যে প্রত্যেকটা রাষ্ট্র আসলে পরিচালিত হয় কিছু আইন দিয়ে। আচ্ছা, তোমরাই বলো তো আইন কোথায় তৈরি হয়? একটা রাষ্ট্রের আইন কোথায় তৈরি হয় বলো তো? আইন কোথায় তৈরি হয়? তোমরা যদি পারো তাহলে আমাকে বলো যে একটা রাষ্ট্রের আইনগুলো তৈরি হয় কোথায়। সিলেট থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন রিফাত, সাদিয়া টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, আকি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, টেকনাফ থেকে যুক্ত হয়েছেন নোরা আমার বোন, এরপরে যুক্ত হয়েছেন আরও যারা যুক্ত হয়েছে তোমাদের সবাইকে স্বাগতম। ওকে, আমি আর কমেন্টস দেখছি না, তোমরা এখন পড়া রিলেটেড প্রশ্নগুলোর উত্তর দাও দয়া করে। দেখো, আমি জিজ্ঞেস করেছি একটা, সেটা হচ্ছে একটা রাষ্ট্রের সবচেয়ে বেশি আইন তৈরি হয় কোথায়। দেখো, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে একটা রাষ্ট্রের আইন সবচেয়ে বেশি তৈরি হয় কোথায়। দেখো, একটা রাষ্ট্রের 4টি উপাদান, এটা তো আমি তোমাদেরকে প্রায় সময় বলি যে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের 4টি উপাদান থাকে, তাই না? একটা রাষ্ট্রের কয়টি উপাদান থাকে? 4টি। এক হচ্ছে কি যে জনসংখ্যা, তাই না? জনসংখ্যার পরে কি থাকে? জনসংখ্যার পরে থাকে হচ্ছে যে তোমার নির্দিষ্ট ভূখণ্ড, ভূখণ্ডের পরে থাকে হচ্ছে কি? ভূখণ্ডের পরে থাকে হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে কি? সরকার। এই যে সরকার থাকে, সরকারের আবার 3টি বিভাগ থাকে। সরকারের আবার কয়টি বিভাগ থাকে? 3টি বিভাগ থাকে। আইন শাসন এবং বিচার বিভাগ, আইন শাসন এবং কি? বিচার বিভাগ। এই যে আইন শাসন এবং বিচার বিভাগ আমি বললাম, এটা হচ্ছে এই 3টা বিভাগ। এখানে সবচেয়ে বেশি আইন তৈরি হয় হচ্ছে আইন বিভাগে, কারণ আইন বিভাগের কাজই হচ্ছে আইন তৈরি করা। তো আইন, রাষ্ট্রের সকল আইন মোটামুটিভাবে আইন বিভাগ দ্বারাই নিয়ন্ত্রিত, পরিবর্তিত, পরিমার্জিত বা তৈরিকৃত। তো আইনের কথা যখন আসলো, প্রত্যেকটা রাষ্ট্রই তো নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। সেই দিক থেকে যদি আমরা বলি যে আইনের সবচেয়ে বড় আইন যেটা, মানে রাষ্ট্রের সবচেয়ে বড় আইন যেটা, সেটা হচ্ছে কি? সংবিধান। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা? সংবিধান। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে যে অধ্যায়টা পড়াচ্ছি তোমরা একটু মনোযোগী হয়ে করবা। তো একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। কেন? কারণ হচ্ছে সংবিধানের উপরে অন্য কোনো আইন তৈরি হতে পারে না, এবং সংবিধানের আইন কেউ অমান্য করতে পারে না। স্বয়ং রাষ্ট্রের সরকারও সংবিধান বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে সংবিধানকে মনে করা হয়, এবং সংবিধানের মধ্যে রাষ্ট্রের বসবাসরত যে নাগরিক বা জনসংখ্যা আছে, যে তাদের অধিকারের বিষয়েও কিন্তু সেখানে উল্লেখ থাকে। একটা রাষ্ট্র কেমন হবে, সরকার কেমন হবে, রাষ্ট্র ব্যবস্থা কেমন
কেমন হবে, রাষ্ট্রের সামগ্রিক সব বিষয় নিয়ে সংবিধানের মধ্যে লিপিবদ্ধ থাকে এবং সংবিধানের মধ্যে আইন হিসেবে লেখা থাকে। এই কারণে সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি তাহলে? সংবিধান। আবার বলছি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কি? সংবিধান। এরপরে আমরা ডিটেইলস আলোচনায় চলে যাই। সংবিধান সম্পর্কে আমি তোমাদেরকে তো ধারণা দিলামই। এখানে সংবিধান সম্পর্কে স্পষ্টভাবে লেখা আছে যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। তোমরা মনে করতে পারো যে দেখে দেখে স্লাইড পড়াচ্ছে, এতে আহামরি কি হচ্ছে। তোমরা স্লাইডটা কিভাবে রেডি করতে হবে এটার জন্য যে ব্রেনটা খাটাইতে হয় সেই কাজটা অনেকে পারে না। সুতরাং তোমরা ক্লাসের মধ্যে থাকো এবং দেখো কি পড়ানো হচ্ছে এবং সেই বিষয়গুলো তোমাদের দরকারি কিনা সেটাও তোমরা একটু মাথায় রাখবা। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে কি? সংবিধান। বলছে যে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য মূলত রাষ্ট্র গঠিত হয়েছে। আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠিত হয়েছে রাষ্ট্রের জনগণের রাজনৈতিক উদ্দেশ্য সাধন। রাজনৈতিক উদ্দেশ্য সাধন মানে হচ্ছে মোটামুটিভাবে রাষ্ট্রের যে জনগণ তাদের অধিকার চর্চা, আমাদের নিজস্ব অধিকার চর্চার জন্যই মূলত হচ্ছে আমরা রাজনীতি করি। তো সেই দিক থেকে রাজনৈতিক উদ্দেশ্য সাধন মানে হচ্ছে নিজেদের অধিকার চর্চা চর্চার জন্যই মূলত রাষ্ট্র গঠিত হয়েছে। আর একটি রাষ্ট্রের শাসক গোষ্ঠী হলো সরকার। প্রচলিত অর্থে রাষ্ট্রের সরকার বলতে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই তিনটি বিভাগের সম্মিলিত রূপকে বোঝায়। এটা হচ্ছে ক্ষুদ্র অর্থে। আর সরকারকে বৃহৎ অর্থে যদি আমরা বলি যে রাষ্ট্রের প্রতিটি জনগণ এবং রাষ্ট্রের যে সরকার সবাইকে নিয়েই কিন্তু রাষ্ট্রটা, অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি জনগণই মোটামুটি রাষ্ট্রের অংশীদার। সেই হিসেবে রাষ্ট্রের সরকারের তিনটি বিভাগ এবং রাষ্ট্রের জনগণ নিয়েই মোটামুটিভাবে রাষ্ট্র বলা চলে। তো এটা গেল। তো রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল কি বলেছে দেখো, সংবিধান হলো রাষ্ট্রের এমন এক জীবন পদ্ধতি যেটা রাষ্ট্র স্বয়ং নিজের জন্য বেছে নিয়েছে। অর্থাৎ সংবিধান হচ্ছে এমন একটা জীবন পদ্ধতি বা এমন কিছু আইন যেগুলো রাষ্ট্র নিজেই নিজের জন্য বেছে নিয়েছে। অর্থাৎ সংবিধানটা আমার দরকার, আমার জন্য আমি বেছে নিয়েছি। কেন? কারণ সংবিধান যদি না থাকে তাহলে কোনো একটা নিয়মের অধীনে রাষ্ট্রটা চলবে না। কারণ কেন? কারণ হচ্ছে কোনো একটা নিয়মের অধীনে চালানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আইন, আর সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। সেই হিসেবে সংবিধানকে বলা চলে যে এমন একটি বিধান যেটা মূলত যে স্বয়ং নিজের জন্যই রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে। এটা কার কথা? এটা আমার কথা নয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের কথা। কার কথা? রাষ্ট্রবিজ্ঞানের জনক বা পুরনীতির জনক, তোমরা যেটাই বলো না কেন সেটা হচ্ছে এরিস্টটলের কথা। তোমরা একটু লাইভটা শেয়ার করো যাতে করে তোমাদের বন্ধু বান্ধবীরা লাইভে যুক্ত হতে পারে। প্লিজ তোমরা লাইভটা শেয়ার করে দাও, নিজেদের টাইমলাইনে অন্তত ক্লাস চলাকালীন পর্যন্ত রাখো, ঠিক আছে? আজকে কত নাম্বার লেকচার? আজকে হচ্ছে প্রথম লেকচার। তোমরা যারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে কোর্সগুলোতে ভর্তি হলে তোমরা এই ক্লাসগুলোকে একদম কি বলতে পারো, গ্রুপের মধ্যে তোমরা কয়েকজন স্টুডেন্ট মিলে করতে পারবা, ঠিক আছে? তাতে করে যেভাবে তোমাদের প্রশ্ন থাকলে সেটা করতে পারো, আমরা কমেন্ট চেক করি এবং হচ্ছে তোমাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেই। এর বাইরে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক ওখানে লেকচার ওয়াইজ ধরে 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 পড়ানো হবে। এই ক্লাসগুলো হচ্ছে তোমাদেরকে কেন দিচ্ছি, যারা হচ্ছে ক্লাসগুলো পাচ্ছ না তোমরা আসলে দেখো যে ক্লাসগুলো কিভাবে হয়। তোমাদের অনেকেই হচ্ছে গ্রামগঞ্জে বসবাস করো বা হচ্ছে শিক্ষকের স্বল্পতার বা শিক্ষক স্বল্পতা বা ভালো শিক্ষক না থাকার কারণে অনেক সময় ক্লাস করতে পারো না। এই কারণেই হচ্ছে আমরা এই ক্লাসগুলো নিচ্ছি। ওকে, একটু খেয়াল করো যে সংবিধানটা আসলে কি। যে সংবিধান হচ্ছে মূলত লিখিত বা অলিখিত কতগুলো আইনের সমষ্টি। যে সংবিধান হইতে পারে লিখিত, হইতে পারে অলিখিত। কেন লিখিত অলিখিতের কথা বললাম? কারণ হচ্ছে সংবিধানের যে প্রকৃতি বা সংবিধান, পৃথিবীতে যে সংবিধানগুলো আছে, কিছু সংবিধান আছে লিখিত, কিছু সংবিধান আছে অলিখিত। অলিখিত সংবিধান পৃথিবীতে এক্সিস্ট করে এখন অবধি, ঠিক আছে? সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে লিখিত সংবিধান। আমরা ওইদিকেই আস্তে আস্তে আগাচ্ছি। সংবিধান লিখিত অথবা আইনের সমষ্টি, যেটা মূলত রাষ্ট্রের প্রকৃতি, কেমন রাষ্ট্র হবে, সরকার কেমন হবে এবং সরকারের যে কর্মকাণ্ড বা বিভাগগুলো আছে সেগুলোর ক্ষমতা কেমন হবে, এর পাশাপাশি শাসক এবং শাসিতের মধ্যে সম্পর্ক কেমন হবে সেগুলোকে নির্দেশ করে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভাই রাষ্ট্র ভারতের। আমাদের পার্শ্ববর্তী ভাই রাষ্ট্র কি? ভারতের। কথাই বুঝতে পারছো যে পৃথিবীতে সবচেয়ে বড় সংবিধান কাদের? হ্যাঁ, তোমরা একটু দেখো, তোমাদের আবার বলছি, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের। সবচেয়ে ছোট সংবিধানের কথাও এখানে লেখা আছে, লিখিত সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের, মনে রাখবা। আবার বলছি যে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের এবং সবচেয়ে ছোট সংবিধান বলে ধরে নেওয়া হয় যুক্তরাষ্ট্রের সংবিধানকে। সংবিধানের প্রকৃতির কথা যদি বলি, যে সংবিধানের লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। আবার বলছি যে লিপিবদ্ধকরণের উপর ভিত্তি করে সংবিধানকে দুই ভাগে ভাগ করা যায়, একটা লিখিত সংবিধান আর একটা হচ্ছে কি? অলিখিত সংবিধান, ঠিক আছে?
এখনো 7টা বাজছে তো স্টুডেন্টের সংখ্যা কিন্তু লাইভে এত বেশি নাই, মানে রাত যত গভীর হয় আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনায় তত বেশি মনোযোগী হয়। লাইভে দেখা যাচ্ছে মাত্র হচ্ছে 50 স্টুডেন্ট, হ্যাঁ, যা এটা আশানুরূপ নয়। এত অল্প স্টুডেন্ট নিয়ে ক্লাস করাটাকে আমি মনে করি যে এটা যথাযথ মানে ক্লাসের অবমাননা। সুতরাং তোমরা যারা ক্লাসে আসো তোমরা অন্তত নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমরা ডিলিট করে দিতে পারবে, কেমন? তো একটু খেয়াল করো যে সংবিধান যে লিপিবদ্ধকরণ মানে বুঝো তো, লিপিবদ্ধকরণ মানে হচ্ছে লিখা আর কি, লিখিতভাবে সংবিধানকে মানে লিপিবদ্ধকরণ মানে লিখে রাখা। যদি লিখে রাখা হয় তাহলে সেই সংবিধানের বলে যে লিখিত সংবিধান, যদি লিখে রাখা না হয় তাহলে সেটারে বলে যে কি অলিখিত সংবিধান। তো তোমরা মনে মনে জিজ্ঞেস করতে অলিখিত সংবিধান কিভাবে হয়, যদি লিখাই না থাকে তাহলে সেটা হবে, সেটা হচ্ছে কি যে মুখে মুখে রাজা বা রানী বা রাষ্ট্রের সরকার বা শাসক যেভাবে বলবে সেইভাবে যখন রাষ্ট্র চলবে সেটাকে বলে কি অলিখিত সংবিধান। তো অলিখিত সংবিধান কোথায় আছে? অলিখিত সংবিধানের একটা সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে তোমার ইংল্যান্ডের কথা আমরা পাই। ইংল্যান্ডের মধ্যে তারা যে সিদ্ধান্ত নেয়, রাজা বা রানী যেটা বলে সেটাই সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়, ঠিক আছে? হ্যাঁ, এইচএসসি লেভেলের সিভিক্স ক্লাস, ঠিক আছে রিয়া, তুমি আশা করি বুঝতে পেরেছো। সিভিক্স ক্লাস হচ্ছে এটা তোমাদের মনে হয় ইয়ার মধ্যে ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে দেখো সংশোধনের ভিত্তিতে সংবিধানকে কি আসলে সংশোধন করা যায় কিনা বা পরিমার্জন করা যায় কিনা, আমি একটু উপরের দিকে তুলে ফেলি। তো সংবিধানের সংশোধনের ভিত্তিতে সংবিধানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান আর একটা হচ্ছে কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধানের মধ্যে একটা সুপরিবর্তনীয়, এখন কথা হচ্ছে সুপরিবর্তনীয় কোনটা, মানে সংবিধান তো প্রায় সবগুলোই পরিবর্তন করা যায়, তো তার মধ্যে আবার সুপরিবর্তনীয় কোনটা, যেটা সহজে পরিবর্তন করা যায়, মানে সহজে পরিবর্তন করা যায়। আচ্ছা তোমরা বলো তো সহজে সবচেয়ে বেশি পরিবর্তন করা যায় কোনটাকে? সহজে পরিবর্তন করা যায় কোনটাকে বলো তো? সহজে পরিবর্তন করা যায় লিখিত হইলে সেটা কখনো সহজে পরিবর্তন করা মানে যাবে, সহজে না, এত সহজ হবে না লিখিত হইলে এটার অনেক ফাংশন আছে। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে সেটা যেটা মুখের মধ্যে, অর্থাৎ যেটা লিখিত না, এটা সবচেয়ে বেশি সুপরিবর্তনীয়। হ্যাঁ, লিখিত নাই এমন সংবিধান সবচেয়ে বেশি সুপরিবর্তনীয়। তো সেই দিক থেকে পৃথিবীর সবচেয়ে সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে ইংল্যান্ডের সংবিধান। কথাই বুঝতে পারছো? কারণ হচ্ছে কেন, যে লিখিত নয় সেটা। ইংল্যান্ডের সংবিধান কি নয়? লিখিত নয়, কারণ ইংল্যান্ডের রাজা বা রানী যেটা বলে তারাকে সেটাকে মনে করে যে সংবিধান, সেটাই কি রাষ্ট্রের সংবিধান বলে মনে করে, ঠিক আছে? তো অলিখিত যেটা সেটাই হচ্ছে সুপরিবর্তনীয়, এবং অলিখিত সংবিধান যেহেতু ইংল্যান্ডের, তো পৃথিবীর সবচেয়ে সুপরিবর্তনীয় সংবিধান হিসেবে আমরা ইংল্যান্ডের সংবিধানকে ধরতে পারি। আচ্ছা, দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে হচ্ছে যেটা লিখিত অবস্থায় আছে এবং যেটা পরিবর্তন করা সহজ নয়। যেমন আমাদের দেশের সংবিধানের কথা যদি বলি, যে সংসদের যে সদস্য আছে, সংসদ সদস্য কতজন আছে বলো তো তোমরা? আমাদের দেশের সংবিধান মানে সংসদ যেটা আছে, আমাদের দেশের যে আইন বিভাগ আছে, সেই আইন বিভাগের সংসদের সদস্য সংখ্যা কত? তোমরা একটু কমেন্টস করে জানাও, সংসদের সদস্য সংখ্যা কতজন একটু বলো তো। সংসদের ভাই বাংলাদেশের সংবিধান হলো লিখিত, হ্যাঁ আমি একবারও অলিখিত বলি নাই, বাংলাদেশের সংবিধান লিখিত, ঠিক আছে? 300 জন, জাহিদুর বললো যে 300 জন, এটা স্পেসিফিক করো। 300 জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে, কেমন? 300 জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে, মানে ভোট করে তারা নারী পুরুষ উভয়ই ভোট করতে পারবে, সেখানে যে কেউ করতে পারবে নির্বাচন, সেখান থেকে যারা বিজয়ী হয় তাদের মধ্যে 300 জন। আর 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা, মানে মহিলাদের মধ্যে ফাইট করে যারা নির্বাচিত হয়, এখানে পুরুষরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। সাবিনা ইয়াসমিন কমেন্টস করেছে এবং আরো অনেকেই কমেন্টস করেছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখানে যেটা বলবো সেটা হচ্ছে কি, যে আমাদের দেশের যে সংসদ সদস্যরা আছেন, এই টোটাল 350 জন সংসদ সদস্যদের মধ্যে আমাদের দেশের যেটা নিয়ম, সেটা আমাদের দেশের সংবিধান কি বলছি, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সেটা বলছে কি যে 350 জন এর কত, যে তোমার 2/3 মানে হচ্ছে 3/2 অংশ, অর্থাৎ 3 দিয়ে এটাকে কাটলে যেটা হয় সেটা দিয়ে 2 গুণ করে যতজন হবে ততজনের মতামতের ভিত্তিতে কোনো একটা শব্দ পরিবর্তন করা যাবে সংবিধানে। যদি 2/3 যদি মনে না করে যে সংবিধানের কিছু পরিবর্তন করা দরকার, তাহলে সংবিধানের কোনো কিছু পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে আমরা
যেটা বুঝলাম সেটা তৌহিদা জাহান তন্ময়, তোমার মনে হয় ইন্টারনেট কানেকশন ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, তোমার ইন্টারনেট কানেকশনটা একটু দেখা নাও, আমাদেরটা একদম স্মুথ চলতেছে, আমি নিজেও তোমাদের মতো লাইভের মোবাইলে দেখতেছি আর কি। ঠিক আছে, তো এখন যেটা বলবো সেটা হচ্ছে কি, যে সংবিধানের বিষয়ে দুষ্পরিবর্তনীয় বলো না, দুষ্পরিবর্তনের যেটা সহজ না। যেমন ধরো যে 350 জন মানুষ কি হঠাৎ করে কোনো একটা নিয়ম পরিবর্তন করতে চলে যাবে? না, সহজে যাবে না। তারা বিচার বিশ্লেষণ করে সেটা যদি মনে করে যে জনকল্যাণকর, তবেই তারা সেটা পরিবর্তনের নিমিত্তে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত দিবে। এখন যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে সংবিধানের ইতিহাস নিয়ে। সংবিধান আসলে পৃথিবীতে সংবিধানটা কখন কিভাবে উৎপত্তি হয়েছে। তো এখানে একটু খেয়াল করো যে খ্রিস্টের জন্মের মানে যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 2300 বছর আগে, মানে যীশু খ্রিস্টের জন্ম, খ্রিস্টপূর্ব মানে বুঝো তো, যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছে তারও প্রায় 2300 বছর আগে সুমেরিয়ান রাজা উরুকাজিনা কর্তৃক প্রচারিত কোড অফ জাস্টিস, মানে বিচার করার জন্য তারা যে আইনগুলো তৈরি করেছে, তোমরা জানো যে সুমেরিয়ান বা যে রোমান যারা আছেন তারা আইন চর্চার ক্ষেত্রে খুবই মানে ইতিহাসের মধ্যে খুবই জনপ্রিয় আইন চর্চার ক্ষেত্রে। ঠিক আছে, তো আইনের জন্ম দিয়েছেন কিন্তু ওই যে রোমানরা। তো রোমানরা বিশেষত সুমেরিয়ান রাজা উরুকাজিনা কর্তৃক প্রচারিত কোড অফ জাস্টিস, সেটাকে বলা হয় যে পৃথিবীর প্রাচীনতম সংবিধান। অর্থাৎ মনে করা হয় যে পৃথিবীর অদ্যাবধি প্রাচীনতম সংবিধানগুলোর মধ্যে একটি হচ্ছে কোনটা, কোড অফ জাস্টিস, যেটা মূলত উরুকাজিনা রাজা তিনি কি করেছেন, যে প্রবর্তন করেছেন। এরপরে যেটা আছে যে আমাদের প্রিয় নবী 622 খ্রিস্টাব্দে যেটা করেছেন সেটা হচ্ছে চার্টার অফ মদিনা, যেটাকে মদিনা সনদ বলা হয়, এটা এর অবস্থান। এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবচেয়ে বেশি প্রাণিধানযোগ্য মানে গুরুত্বপূর্ণ একটা চার্টার, যেটাকে আমরা বলি যে দ্য ম্যাগনা কার্টা, অর্থাৎ যেটা মূলত ইংল্যান্ডের যে রাজা জনের বিরুদ্ধে যে সাধারণ জনগণের যে একটা চুক্তি, সেই চুক্তিকে মনে করা হয় যে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা যে সনদ বা আধুনিক সংবিধান। তাহলে আবার বলছি যে যদি বলা হয় যে আধুনিক সংবিধানের গোড়াপত্তন কোথায় বা কোন চুক্তির মাধ্যমে হয়েছে, তাহলে সেটা আমরা মনে করব যে 1215 সালে ম্যাগনা কার্টার মাধ্যমে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাজা জনের বিরুদ্ধে জনগণ। আবার বলছি রাজা জন। তোমরা জিজ্ঞেস করতে পারো রাজা জন কোন দেশের? রাজা জন হচ্ছে ইংল্যান্ডের। এই রাজা জনের সাথে কার চুক্তি বলেছিলাম? যে সাধারণ জনগণের মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটাকেই বলা হয় দ্য ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টাকে বলা হয় যে পৃথিবীর আধুনিকতম সংবিধানগুলোর মধ্যে অন্যতম। ঠিক আছে, তো এটা একটা মানবাধিকারের চুক্তি, মানুষের নিজেদের অধিকার সচেতন হয়ে এই চুক্তিটা করেছিল। তো প্রথমে যেটা বলেছিলাম এটা হচ্ছে ইতিহাসের সংবিধান মানে হচ্ছে পৃথিবীতে কোন দেশে কিভাবে সংবিধানের চর্চা হয়েছে। এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। ঠিক আছে, তোমরা অনেকেই লাইভে যুক্ত হয়েছো, তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি যে তোমরা ক্লাসটা নিজেদের টাইমলাইনে অন্তত ক্লাস চলাকালীন পর্যন্ত রাখো, পরে ডিলিট করে দিও, সমস্যা নাই। তোমরা টিকটক শেয়ার করে রাখতে পারো, হ্যাঁ। এবং হচ্ছে তোমাদের ওই যে এখন যদি আমি লাইভে এসে কোনো একটা কমেডি করতাম, ডান্স করতাম বা গান করতাম, অথবা হচ্ছে ক্রিঞ্জ টাইপের কোনো কিছু করতাম, তাহলে হচ্ছে তোমরা হাসাহাসি করতে, আনন্দ পেতে এবং লাইভটা শেয়ার করে রাখতে, হ্যাঁ। কিন্তু ক্লাস যখন করাচ্ছি, যখন পড়াচ্ছি, যখন জ্ঞানের চর্চা করতেছি, তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করতেছি, যে তোমাদেরকে যখন পরামর্শ দিচ্ছি, তখন তোমরা কিন্তু সেটাকে আর পজিটিভলি নিচ্ছ না। কেন নিচ্ছ না? কারণ হচ্ছে জেনারেশনটাই এইভাবে গড়ে উঠেছে, যারা হচ্ছে টিকটকের কোনো একটা রিলস বা ভিডিও পাইলেই সেটাকেই অহরহ আমরা মিলিয়ন শেয়ার করি, হ্যাঁ, হাজার শেয়ার করি, কিন্তু যখন কোনো একটা ভালো কিছু আমরা পাই সেটাকে আমরা আর প্রচার করি না, তাই না? সেটাকে আমরা কি প্রচার করি না। বুঝতে পারছো? ওকে, বুঝা গেছে? ওকে, ঋতু আক্তার বলেছে যে শেয়ার করেছি, দেখি কয়জনে শেয়ার করেছে একটু বলো। 25 বলছেন যে ক্লাস হচ্ছে না। আচ্ছা, সাবিনা ইয়াসমিন, আমি একটু আগেই ক্লাস শেষ করেছি গোল্ডেন বেস থেকে, তুমি একটা ভুল তথ্য দিয়েছো। ক্লাস হচ্ছে গোল্ডেন বেসে, এবং দেখো সবগুলো ক্লাস হবে, নিয়মিত হবে, তোমাদের ক্লাসের শিডিউল অনুযায়ী ক্লাস হবে এবং ক্লাসগুলো শেষ করা হবে। তোমাদের সিলেবাস শেষ করে দেব আমরা যথাসময়ে। তোমাদের ক্লাস হওয়া নিয়ে টেনশন করার কিছু নাই। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে গোল্ডেন বেস, এটা পেইড বেস,
হ্যাঁ, এখানে ক্লাস শেষ করার রেসপন্সিবিলিটি ফুলই আমাদের, ঠিক আছে? সুতরাং টেনশন করার কিছু নাই। ইংলিশ ক্লাস আজকে হচ্ছে না, উনি ওই টিচারটা আজকে অসুস্থ, উনি অসুস্থ থাকার কারণে আজকে ক্লাসটা নিতে পারছে না। সব মানুষই সব দিনই সব সময় সুস্থ থাকে এমনটা না, তাই না? ওকে, অনেকেই কমেন্টস করেছো দেখতে পাচ্ছ, অনেকে শেয়ার করেছো, তোমাদেরকে ধন্যবাদ। যাই হোক, এখানে আবার বাংলাদেশের সংবিধানের ইতিহাসে চলে যাই আমরা। তো তোমাদেরকে এতক্ষণ ধরে যেটা পড়িয়েছি সেটা হচ্ছে সামগ্রিক সংবিধানের ধারণা। সামগ্রিক সংবিধানের ধারণাটা পেলেই যেটা হবে, সেখান থেকে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসলে সেখান থেকে আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে? তো এর বাইরেও তোমরা যখন হচ্ছে কলেজের পরীক্ষাগুলো বা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যে পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষাগুলোতে তোমরা অ্যাটেন্ড করলে সেখান থেকে একটা ভালো মার্ক অর্জন করতে পারবে, কারণ এখান থেকে অনেক সময় এমসিকিউ প্রশ্ন আসে, ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্নও আসে, যেটুকু পড়িয়েছি ওইটুকুতে। এখন আসি আমরা সিকিউতে চলে যাব, মানে সিকিউ যেখান থেকে আসে বিশেষত। আগে এমন বাংলাদেশের সংবিধানের যে ইতিহাস আছে এগুলো পড়বো, কারণ এখান থেকে প্রচুর পরিমাণের এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। একটু যদি খেয়াল করো, বাংলাদেশের সংবিধানের যে ইতিহাস সেটা হচ্ছে কি, যে স্বাধীনতা লাভের পরে যে তোমরা জানো যে গণপরিষদের মাধ্যমে, গণপরিষদ, আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে গণপরিষদ কেন গড়ে তোলা হয়? আসলে গণপরিষদটা কি? দেখো, গণপরিষদ হচ্ছে এমন একটা পরিষদ যারা মূলত যে সদ্য স্বাধীন কোনো রাষ্ট্রের সংবিধান প্রণয়নের লক্ষ্যে গড়ে তোলা হয়। আবার বলছি যে গণপরিষদ হচ্ছে এমন একটি পরিষদ যেখানে জনপ্রতিনিধি যারা যে নির্বাচিত হয়েছে সদ্য স্বাধীন রাষ্ট্রের সংবিধান প্রণয়নের জন্যই মূলত তাদেরকে নিয়ে একটা পরিষদ গঠন করা হয়, যারা মানে সংবিধান প্রণয়নকালীন সময় অথবা সংবিধান তৈরি হওয়া পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা পালন করে। তো গণপরিষদ কেন আমাদের দেশে দরকার হয়েছে, সেটা হচ্ছে কি, যে তোমার সামগ্রিক ধারণাটা তো বইয়ে নাই, এটা কোথা থেকে পড়বো? আচ্ছা, জিনিয়া জাহান সারা ক্লাসে কি জন্য করতেছো বলো তো? ক্লাস কেন করাচ্ছি? ক্লাস করাচ্ছি হচ্ছে সামগ্রিক ধারণাটা পাওয়ার জন্য, ঠিক আছে? তো সামগ্রিক ধারণাটা পাওয়ার জন্যই ক্লাস করাচ্ছি, সুতরাং ক্লাস করতে থাকো, ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? টেনশন করার কিছু নাই। ওকে, এখানে যেটা বলছি যে গণপরিষদটা মূলত সংবিধান প্রণয়নের জন্যই গড়ে তোলা হয়। এবং আমাদের দেশটা তো স্বাধীন হয়েছে কখন, যে তোমরা সবাই জানো যে আমাদের দেশ কখন স্বাধীন হয়েছে বলো তো? তোমরা একটু কমেন্টস করো তো, বা আমাদের দেশ কখন স্বাধীন হয়েছে? আমাদের দেশ কখন স্বাধীন হয়েছে স্পেসিফিক তারিখ উল্লেখ করে বলবা যে এত তারিখ স্বাধীন হয়েছে, হ্যাঁ এত তারিখ থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটু কমেন্ট সেকশনে জানাও, দেখি তোমরা উত্তর করতে পারো কিনা, যে আসলেই তোমরা স্বাধীনতা কখন হয়েছে সেটা পারো কিনা দেখি। ওকে, 26শে মার্চ সাবিনা ইয়াসমিন বলেছে। বাকিরা একটু বলো বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছে স্পেসিফিক তারিখটা বলো। ওকে, এ একজন অলরেডি উত্তর করেছে, আমি তার উত্তরটা নিলাম, সে যেহেতু বলেছে। তো বাংলাদেশের বিজয়ের এক বছর পরে, দেখো বাংলাদেশের বিজয়ের এক বছর পরে 1972 সালে 16ই ডিসেম্বর যে গণপরিষদ যেই সংবিধান প্রণয়ন করেছিল সেটা কার্যকর হয়েছিল। তো এবার যদি পূর্বের কথাই যায়, যে বাংলাদেশ 1971 সালের 26শে মার্চ থেকে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এরপর থেকে ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি 1972 সাল পর্যন্ত কারাগারে ছিলেন। তোমরা সবাই জানো যে বাংলাদেশের যুদ্ধ পরিচালিত হয়েছে মুজিবনগর সরকারের মাধ্যমে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল কে? রাষ্ট্রপতি ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন, সেই হিসেবে মুজিবনগর সরকারের যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেই হিসেবে তিনি যতদিন তোমার বন্দী অবস্থায় ছিলেন পাকিস্তান কারাগারে, ততদিন পর্যন্ত আসলে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ মানে পাকিস্তান কারাগারে গেলেন, তখন থেকে শুরু করে দেশের স্বাধীন হওয়ার পরে ইভেন বঙ্গবন্ধু ফিরে আসার পর্যন্ত বাঙালিরা অপেক্ষা করেছেন। বঙ্গবন্ধু ফিরে এসে 11ই জানুয়ারি অর্থাৎ 10ই জানুয়ারি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করলেন এবং 11ই জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন এবং যেটা 16ই ডিসেম্বর পর্যন্ত বহাল ছিল। পরবর্তীতে সংবিধান প্রণয়ন আমরা যদি একটু খেয়াল করি, যে বাংলাদেশের সংবিধান, যেমন ধরো তোমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছে 26শে মার্চ 1971 সালে, অস্থায়ী সংবিধান আদেশ দেওয়া হয়েছে 11ই জানুয়ারি 1972 সালে। এরপরে বাংলাদেশের প্রথম সংবিধান বলে যেটা খ্যাত, বা বাংলাদেশের সংবিধানের প্রথম অবস্থা যেটা, সেটা একটু খেয়াল করো তোমরা। এখানে এই তারিখগুলো মনে রাখাটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় অনেক সময় আসে যে বাংলাদেশের প্রথম সংবিধান কোনটা, তখন বলা হয় যে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। কেন এটা ঘোষণাপত্রটা বাংলাদেশের প্রথম সংবিধান? তোমরা সবাই জানো যে 1970-এর নির্বাচন হয়েছে, তাই না? 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষে জয়লাভ করেছে, অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগের হয়ে তিনি নির্বাচন করেছিল এবং সেই নির্বাচনে তিনি
নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিল ভোটের মাধ্যমে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান সেই নির্বাচনে জয়লাভ করেছিল। জয়লাভ করার পরে তোমরা জানো যে ৭১-এ যে কি পরিমাণ গড়িমসি করা হয়েছে সেটা বঙ্গবন্ধুর ভাষণেই আছে, ৭ই মার্চের ভাষণে। সেই ৭ই মার্চের ভাষণের পরে মোটামুটিভাবে মার্চের ১ তারিখ থেকে তিনি যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন সেটা ৭ তারিখে গিয়ে তিনি ভাষণের মাধ্যমে সারা জাতিকে আহ্বান করেছেন যে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য। পরবর্তীতে ২৫শে মার্চের যে কালো রাত্রি, তোমরা সবাই জানো অপারেশন সার্চলাইট হওয়ার ফলে ২৬শে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা ঘোষণা দিয়েছে বলে তোমাদের বইয়ের মধ্যে আছে, সেটা হচ্ছে কি স্বাধীনতার ঘোষণা। ঠিক আছে, তোমাদের বইয়ের মধ্যে যে স্বাধীনতার ঘোষণার কথা বলা আছে সেটা ২৬শে মার্চের প্রথম প্রহরে দেওয়া হয়েছে বলে যে বইয়ের মধ্যে উল্লেখ আছে। এবং সেই ঘোষণাপত্র অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপরে তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, সেই ঘোষণাপত্র কতদিন পর্যন্ত বাংলাদেশে কার্যকর ছিল? সেটা হচ্ছে ১০ই জানুয়ারি পর্যন্ত কার্যকর ছিল। কেন? কারণ ১০ই জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু আর দেশে আসতে পারেনি। তো তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাটাই মূলত সেই সময়ের জন্য আইন, অর্থাৎ আজকে থেকে বাংলাদেশ স্বাধীন। হ্যাঁ, আজকে থেকে বাংলাদেশ স্বাধীন মানে ওই দিন থেকেই স্বাধীন। তাহলে আমরা ২৬শে মার্চকে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ধরি এবং সেদিন থেকেই আমরা স্বাধীন। তো সেই যে ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণাটা ঠিক ততদিন পর্যন্ত কার্যকর ছিল এবং বাঙালিরা যুদ্ধ করেছে ৭১-এ ১৬ই ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু না আসা পর্যন্ত সেটা বহাল ছিল ১০ই জানুয়ারি পর্যন্ত। এবং কখন সেটা জারি করা হয়েছে? এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ১০ই জানুয়ারির ঘোষণা এটা ১২, তোমার দেখো এটা 10ই এপ্রিল হবে। তো তোমরা ঘোষণাটা দিয়েছে হচ্ছে তোমার ২৬শে মার্চ, তাই না? ২৬শে মার্চ। তো মার্চের যে ঘোষণা সেটা আবার জারি হইল ১০ এপ্রিলে গিয়ে। তো ১০ এপ্রিলে গিয়ে কেন জারি হয়েছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না? ১০ এপ্রিলে গিয়ে জারি হয়েছে, এটার পেছনে কারণ হচ্ছে মুজিবনগর সরকার কত সালে গঠিত হয়েছে, মানে কত তারিখ গঠিত হয়েছে একটু বলো তো। একটু বলো, মুজিবনগর সরকার কত তারিখ গঠিত হয়েছে? দেখি তোমরা পারো কিনা। অলরেডি এখানে বেশ কয়েকজন কমেন্টস করেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ২৪ সালের কেউ আছে কিনা? ২৪ সালে যারা আছো তোমরা রেপিড বেসে ভর্তি হয়ে ক্লাসগুলো করে ফেলো। রেপিড বেস চলমান আছে আমাদের। ১০ই এপ্রিল, ফাতেমা জান্নাত বলে যে 10ই এপ্রিল ১৯৭১ সালে। এই 10ই এপ্রিল যে মুজিবনগর সরকার গঠিত হয়েছে সেই দিন থেকে এটাকে জারি করা হয়েছে। জারি করা মানে হচ্ছে সেটা মোটামুটি যে তোমার বাস্তবায়ন করা, বা সেদিন থেকেই জারি করা হয়েছে। তবে কত তারিখ থেকে জারি হয়েছে সেটা ২৬শে মার্চ থেকে, অর্থাৎ ২৬শে মার্চ যেদিন ঘোষণা দিয়েছে সেদিন থেকেই মোটামুটি সেটা কার্যকর। তবে জারি করা হয়েছে ১০ই এপ্রিলে এসে অফিসিয়ালি, অর্থাৎ মুজিবনগর সরকারের মাধ্যমে সেটা ঘোষণা দেওয়া হয়েছে যে ২৬শে মার্চের যে স্বাধীনতার ঘোষণা সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান এবং সেই অনুযায়ী বাংলাদেশ চলবে। গেল। দ্বিতীয় সংবিধান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ই জানুয়ারি তোমরা জানো যে স্বদেশে প্রত্যাবর্তন করলেন ১৯৭২ সালে। পরবর্তীতে ১১ই জানুয়ারিতে তিনি একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, যেটা ১৫ই ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল। তো কেন ১৫ই ডিসেম্বর পর্যন্ত কার্যকর ছিল? কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান কার্যকর করা হয়েছে। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের প্রথম সংবিধান কি করা হয়েছে? কার্যকর করা হয়েছে। সুতরাং যে মেয়াদ, সেই মেয়াদ কাল হচ্ছে ১১ই জানুয়ারি থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। ১৬ তারিখ থেকে নতুন সংবিধান বাংলাদেশের সেই যে সংবিধানটা তৈরি করা হয়েছে সেই সংবিধান। ওকে, তাহলে জারি করা হয়েছে ১১ই জানুয়ারি থেকে, যেই দিনই মূলত ঘোষণা দেওয়া হয়েছে সেই দিন থেকেই এটা জারি করা হয়েছে। তো আশা করি তোমরা এই দুইটা জিনিস, অর্থাৎ প্রথম সংবিধান এবং দ্বিতীয় সংবিধান তোমরা বুঝতে পারছো। তো চূড়ান্ত সংবিধান কোনটা? চূড়ান্ত সংবিধান হচ্ছে এই যে ১৬ই ডিসেম্বরে ১৯৭২ সালে ১৫৩টি অনুচ্ছেদ সংবলিত যেই সংবিধানটা তৈরি করা হয়েছে সেই সংবিধানটাই হচ্ছে মানে চূড়ান্ত সংবিধান। আজকে আমরা বাংলাদেশে আছি সেই বাংলাদেশের যে সংবিধান সেটাই হচ্ছে ১৯৭২ সালের যে চূড়ান্ত সংবিধান। কত তারিখ থেকে সেটা কার্যকর করা হয়েছে? সেটা হচ্ছে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে। দেখো, অস্থায়ী সংবিধান আদেশের অধীনে ১২ই জানুয়ারি ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করে অন্তর্বর্তীকালীন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১২ই জানুয়ারি থেকে রাষ্ট্রপতিতে আর ছিলেন না, তিনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। কারণ
তিনি 11 জানুয়ারি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, সেই আদেশ অনুযায়ী বাংলাদেশ হবে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এতদিন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে রাষ্ট্রপতি ছিলেন। 11 জানুয়ারিতে এসে 1972 সালে যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, আবার বলছি যে 11 জানুয়ারিতে এসে যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন, সেখানে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বাতিল করে সংসদীয় সরকার ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা তৈরি করেন। এবং এই কারণে রাষ্ট্রপতির ক্ষমতা না থাকার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেন এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরী যে তাকে পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করলেন এবং বিচারপতি আবু সাঈদ চৌধুরী তৎকালীন সময়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। কথা কি বোঝা গেছে? অর্থাৎ সংবিধান অনুযায়ী তৎকালীন সময়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। এবার আসি গণপরিষদ। তো গণপরিষদ যেটা, যে গণপরিষদের কথা আমরা একটু আগেই বলেছিলাম তোমাদেরকে। স্যার গোল্ডেন বেসে কি এখন ভর্তি হওয়া যাবে? সানি, মানে তুমি চোখ বুঝে ভর্তি হয়ে যাও। কারণ কেন? কারণ হচ্ছে এখনো ক্লাস ওইভাবে হয় নাই, মানে 2-1টা ক্লাস হয়েছে, শুধুমাত্র সবে শুরু হয়েছে। আজকে একটা ক্লাস করিয়েছি আমি, এর আগে আমি আর একটা ক্লাসও করিনি। প্রত্যেকটা টিচারই এরকম 1-2টা করে ক্লাস করাইছে, একটা করে ক্লাস করাইছে, এরকম আর কি। হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যাও। যারা ভর্তি হইতে ইচ্ছুক গোল্ডেন বেসে এবং র্যাপিড বেসে দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সোহাগ যুক্ত হয়েছেন, নুসরাত জাহাদকে মেনশন করেছেন। ক্লাস করো, একসাথে বন্ধু বান্ধবীদেরকে নিয়ে ক্লাস করো, সহকারীকে নিয়ে ক্লাস করো, ঠিক আছে? আবার মেনশন করে আবার ইনবক্সে গিয়ে কথাবার্তা বললে যেটা হবে, অর্থাৎ বলিও না, ঠিক আছে? বলিও না, হ্যাঁ। ক্লাস চলাকালীন সময়ে ইনবক্সে গিয়ে কথাবার্তা বলে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারাপ্ট হবে, তোমরা ক্লাসের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারো না, ওকে? তো এখন যেটুকু বলছি সেটা হচ্ছে কি, গণপরিষদটা আসলে কিভাবে গঠিত হয়েছিল। আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে গণপরিষদের কথা একটু তোমরা যদি ব্যাক যাও, দেখো এখানে যে গণপরিষদের বিষয়ে আমি তোমাদেরকে একটু বলছিলাম। গণপরিষদ কেন গড়ে তোলা হয়? গণপরিষদ হচ্ছে মূলত সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোতে যে সংবিধান না থাকলে সেই রাষ্ট্রটা মানে পরিচালনার দায়িত্বটা কিন্তু গণপরিষদের হাতে এসে পড়ে। তো গণপরিষদ যেটা বাংলাদেশ সদ্য স্বাধীন হওয়ার পরে, মানে বাংলাদেশটাকে যখন স্বাধীনতা ঘোষণা করা হলো, তোমরা জানো যে সবাই 26শে মার্চের পরে, এরপরে যখন মুজিবনগর সরকার গড়ে তোলা হলো, সেই মুজিবনগর সরকার মূলত ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। এটা হচ্ছে মূলত প্রবাসী সরকার নামে পরিচিত। কি সরকার নামে পরিচিত? প্রবাসী সরকার নামেও পরিচিত। তো মোটামুটিভাবে ধরতে গেলে সেই সরকারের যে গণপরিষদ, সেই গণপরিষদের অবস্থা সম্পর্কে আমরা এখানে জানবো, ঠিক আছে? একটু তোমরা তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। আবার বলছি যে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, মনে রাখবা 1972 সালে 10 এপ্রিল। এই যে দেখো 10 এপ্রিল হচ্ছে মুজিবনগর দিবস। কি দিবস? মুজিবনগর দিবস। মুজিবনগর, অর্থাৎ মুজিবনগর সরকার 1971 সালে গঠিত হয়েছিল। 1900 কত সালে? 71 সালে 10 এপ্রিল গঠিত হয়েছিল তৎকালীন সময়ে মেহেরপুরে, ঠিক আছে? তো 72-এর 10 এপ্রিল অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হওয়ার 1 বছর পরে গণপরিষদ গঠিত হয়েছে। গেল। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 469 জন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই 469 জন এরা কারা? এরা কোত্থেকে এলো? ঠিক আছে ভাই, T20 বেসে কবে থেকে ভর্তি নেবেন? তুমি পেজে মেসেজ দাও এখন থেকেই, হ্যাঁ এখন থেকেই ভর্তি নিবে, ঠিক আছে? পেজে মেসেজ দাও, এখন থেকে ভর্তি নিবে, ওকে? এখন যেটা বলছি সেটা হচ্ছে কি, গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 400 কত জন? 69 জন। 400 কত জন? 69 জন। তবে এদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে 66 জনের সদস্য পদ বাতিল হয়। এখন কথা হচ্ছে তোমাদের মনে, আচ্ছা 469 জন এরা কারা? এরা হচ্ছে 1970 সালে নির্বাচনে যারা জয়লাভ করেছিল। কেউ তোমার সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল, কেউ প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করেছিল। এইরকম যারা জনপ্রতিনিধি ছিল, মানে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, তাদেরকে নিয়েই মূলত হচ্ছে এই গণপরিষদ গড়ে তোলা হয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে গণপরিষদের সদস্য হিসেবে কারা ছিল। আবার বলছি, গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা ছিল হচ্ছে 469 জন এবং এরা হচ্ছে মূলত 70-এর নির্বাচন, সাধারণ নির্বাচন এবং প্রাদেশিক নির্বাচনে জয়লাভ যারা করেছিল, মানে পূর্ব পাকিস্তানের মধ্যে, পূর্ব বাংলায় আর কি, ঠিক আছে? গুলো কি থাকবে? হ্যাঁ, মাহমুদা, হ্যাঁ থাকবে, মাহমুদা থাকবে, ক্লাস সব থাকবে, রেকর্ডেড থাকবে, সব ক্লাসই থাকবে এবং সিরিয়াল অনুযায়ী সাজানো থাকবে। সুতরাং ভর্তি হয়ে
যাও, এখানে যেটা বলছি 469-এর মধ্য থেকে 66 জন আসলে কোথায় গেল? যে যুদ্ধের সময়ে এবং অনেকেই রাজাকার হয়ে গেছে, যুদ্ধের সময় অনেকে মারা গেছে যুদ্ধে গিয়ে, আবার অনেকে হচ্ছে দেশ ত্যাগ করেছে, অনেকে পাকিস্তানের দালালি করেছে, হ্যাঁ, অনেকে গণপরিষদে আসতে চায় নাই, যার কারণে প্রায় 66 জন সদস্য গণপরিষদ থেকে বাদ পড়ে বাকি 403 জন নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল এবং তাদের কর্মতৎপরতা শুরু হয়েছে। গণপরিষদের সংসদ নেতা মানে প্রধান ছিলেন, সংসদ নেতা মানে হচ্ছে প্রধান আর কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মনে রাখবা। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মনে রাখবা, প্রথম সভাপতি। সংসদ নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সভাপতি হচ্ছে কে? মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, মনে রাখবা, ওনার নামটাও মনে রাখবা। হ্যাঁ, এই সংসদ নেতা আর সভাপতির মধ্যে পার্থক্যটা একটু মনে রাখবা। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, মনে রাখবা। ওকে, এরপরে আলোচনায় যায়। তো গণপরিষদ সম্পর্কে যে তথ্য দিলাম মনে রাখবা, টোটাল সদস্য সংখ্যা হওয়ার কথা ছিল 469 জন, সেখান থেকে 66 জন বাদ পড়ে 403 জন নিয়ে গণপরিষদের যাত্রা হয়। বঙ্গবন্ধু ছিলেন সেখানে সংসদ নেতা, মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ ছিলেন সেখানকার যে তোমার সভাপতি, এবং প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এখন বলি যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা হচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশের সংবিধানের একটি প্রস্তাবনা আছে, 153টি অনুচ্ছেদ আছে, টোটাল 117টি সংশোধনী হয়েছে। তোমরা জানো যে 2018 সালে সর্বশেষ সংশোধনী হয়েছে, মনে রাখবা। সর্বশেষ সংশোধনী কত সালে হয়েছে? এই বাবুরা, সর্বশেষ সংশোধনী হয়েছে 2018 সালে, 17তম সংশোধনী, এবং টোটাল ভাগ আছে হচ্ছে 11টি এবং তফসিল আছে হচ্ছে 60টি। আগে তফসিল ছিল হচ্ছে কয়টি? আগে তফসিল ছিল হচ্ছে 4টি, বুঝতে পারছো? 72-এর সংবিধানের তফসিল ছিল হচ্ছে 4টি, 72-এ, অর্থাৎ 1972-এর সংবিধানে। এটা হচ্ছে বর্তমান, এটা কি বর্তমান। আগেরটাও বলে দিচ্ছি, আগে প্রস্তাবনা ছিল, অনুচ্ছেদ ছিল, সংশোধনী ছিল না, ভাগ ছিল 11টি, তফসিল ছিল 4টি। এখানে বর্তমানে 60টি তফসিল, কয়টি? 60টি। তো বাকি 3টি যুক্ত হয়েছে পরে। মূলনীতি হচ্ছে 4টি। মূলনীতি কয়টি? 4টি। মূলনীতি 4টি, এগুলো এখনো আছে। 4টি মূলনীতি কি কি? যে এক হচ্ছে কি জাতীয়তাবাদ, হ্যাঁ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এরপরে কি আছে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। তোমরা সবাই মনে রাখবা। আবার বলছি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, আর 4 নম্বর হচ্ছে কি ধর্ম নিরপেক্ষতা। এগুলো হচ্ছে 4টা মূলনীতি। এগুলো তোমাদের একটু পরেই তোমরা টাইপ করা দেখতে পাবো, আমি এত কষ্ট করে লিখতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তো মূলনীতিগুলো আমি তোমাদেরকে একবার চোখ বুলাই দিই, কেমন? মূলনীতিগুলো এখানে আছে, এই যে 4টা মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। সংবিধানের 9ম অনুচ্ছেদে জাতীয়তাবাদ লেখা আছে, 9ম অনুচ্ছেদ, সমাজতন্ত্র 10ম অনুচ্ছেদ, গণতন্ত্র 11ম অনুচ্ছেদ, ধর্ম নিরপেক্ষতা 12তম অনুচ্ছেদ। 9, 10, 11, 12 মনে রাখবা, সিকোয়েন্স মনে রাখতে পারলে হয়ে যাবে। ওকে, রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতি ছিল? 4টি মূলনীতি ছিল। একটি প্রস্তাবনার সাথে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি ছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম। এগুলো ব্যাখ্যা করে বোঝানো হবে, সমস্যা নাই। আর তোমরা যারা লাইভে ক্লাস করতেছো তোমরা কনসিকুয়েন্স বজায় রাখবা। আজকের ক্লাস করলে হবে না, পরবর্তী ক্লাসেও এই ক্লাসটা করতে হবে, তবেই তোমরা এই বাকি টপিকটা পাবে। লাইভে এসে তো সবকিছুকে একদম ভেঙে চুরে বোঝানো সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করি যে কিভাবে আসলে তোমাদেরকে উপকৃত করা যায়। বাংলাদেশের সংবিধানটা আসলে কেমন, বাংলাদেশের সংবিধানটা কেমন, সেই প্রশ্নের জবাব হচ্ছে তোমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তার আগে আমাদের বাংলাদেশের সংবিধান যে গড়ে উঠেছে বা বাংলাদেশের সংবিধান যেটা, সেই সংবিধানের বিষয়ে যদি আমি তোমাদেরকে একটু ধারণা দেই, যেমন ধরো বাংলাদেশের সংবিধান গঠনের প্রাককালে, মানে সংবিধান তৈরির প্রাককালে, হ্যাঁ, বিশেষত ভারতের সংবিধান এবং হচ্ছে আমেরিকার সংবিধান দুইটাই দেখা হয়েছে। আমেরিকার সংবিধান থেকেও আইডিয়া নেওয়া হয়েছে, ভারতের সংবিধান থেকেও আইডিয়া নেওয়া হয়েছে। সংবিধান প্রণয়ন কমিটির টোটাল সদস্য সংখ্যা কতজন ছিল বলো তো? 4 নাকি বইয়ে দেওয়া 4টি তফসিল, এখন পরীক্ষায় আসলে 4টি নাকি 7টি দিব। জিনিয়া জাহান সারা যদি প্রশ্নে আসে 72-এর সংবিধানের কয়টি তফসিল ছিল, তখন 4টি দিবা। যদি বলে যে বর্তমান বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে, 7টি দিবা। প্রশ্ন করার সময় টিচার বিবেচনাবোধ থেকেই প্রশ্ন করবে আশা রাখছি। তো সুতরাং কনফিউশন তৈরি করার কিছু নাই, ঠিক আছে? তোমরা বলো তো সংবিধান প্রণয়নের সদস্য সংখ্যা কতজন ছিল, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন? হ্যাঁ, তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন? ঋতু আক্তার 403 জন, এটা গণপরিষদের সদস্য। সংবিধান প্রণয়ন কমিটির জন্য আলাদা সংবিধান প্রণয়ন কমিটি ছিল, ঠিক আছে? সংবিধান প্রণয়নের জন্য আলাদা কি ছিল? সংবিধান প্রণয়ন কমিটি ছিল। ওকে,
2018 অনেকে, আচ্ছা 34 জন সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান কমিটি, আচ্ছা ডক্টর কামাল হোসেন হলেন খসড়া কমিটির সভাপতি, সুরঞ্জিত সেনগুপ্ত হলো একমাত্র বিরোধী দলীয় মহিলা সদস্য বেগম রাজিয়া বানু। দেখো এইবারে বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নে যে মহিলা সদস্য এটা কে, অর্থাৎ একটু খেয়াল করো যে 34 সদস্য বিশিষ্ট, কত 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি ছিল, 34 জন সদস্য ছিল। তাহলে সংবিধান প্রণয়ন কমিটির কতজন সদস্য ছিল? 34 জন। হ্যাঁ, একমাত্র মহিলা সদস্য ছিল কে? বেগম রাজিয়া বানু। পরীক্ষা এটা আসে, বেগম কি? রাজিয়া বানু, এটা মনে রাখবা, বেগম রাজিয়া বানু। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, যে সভাপতি কে ছিলেন, অর্থাৎ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন? প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। ডক্টর কি? কামাল হোসেন। হ্যাঁ, ওনার নামটাও মনে রাখবা, কামাল হোসেন, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তোমার বিরোধী দলীয় সদস্য। দেখো যে তোমার গণপরিষদের যে সদস্য যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। হ্যাঁ, সুরঞ্জিত সেনগুপ্তকে এখানেও আনা হয়েছে, সুরঞ্জিত সেনগুপ্ত। তো তিনি হচ্ছে বিরোধী দলীয় একমাত্র সদস্য সংখ্যা, মানে সদস্য। তাহলে টোটাল 34 জনের মধ্যে ডক্টর কামাল হোসেন ছিলেন প্রধান, বেগম রাজিয়া বানু ছিলেন একমাত্র মহিলা সদস্য, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য। অর্থাৎ যে 403 জন ছিল সেখানে বিরোধী দলীয় সদস্যদের মধ্যে অন্যতম হচ্ছে কে? সুরঞ্জিত সেনগুপ্ত। ওকে, এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি। আসলে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যটা কি? তোমরা জানো গণপরিষদের অধিবেশন কখন বসেছিল? 10 এপ্রিল 1972 সালে। পরে তারা 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন এবং তারা সংবিধান তৈরি করে তারা মানে মোটামুটি বিভিন্ন দেশের সংবিধান দেখে একটা ধারণা নিয়ে সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের খসড়া তৈরি করেন। খসড়া তৈরি করে সেটা গণপরিষদে উত্থাপন করেন এবং গণপরিষদ গ্রহণ করেন 4 নভেম্বর 1972 সালে। মনে রাখবা, কখন গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। মনে রাখবা, তাহলে সংবিধান দিবস কত তারিখ? 4 নভেম্বর। কত নভেম্বর? 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। এটাও মনে রাখবা, সংবিধান দিবস হচ্ছে কত তারিখ? 4 নভেম্বর। ওকে, ইমরান আহমেদ বলেছে স্যার নোটিফিকেশন পাইনি তাই দেরি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, পরে লাইভ ক্লাসটা তোমরা রেকর্ডেড করে নেবে, ঠিক আছে? আজকের ক্লাসটা কোনো ধরনের হ্যাসেল নাই, একদম স্মুথ ক্লাস হয়েছে। আমি জানি যে তোমরা যারা ক্লাসটা করবে তোমরা উপকৃত হবে, ঠিক আছে? কেউ আমাকে ডাক দিলে আমি ভুলে গেছিলাম, কেউ আমাকে ডাক দিতে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, ওকে, এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি, যে সংবিধানের প্রকৃতি বা বৈশিষ্ট্য কেমন, আমাদের দেশের সংবিধানটা কেমন, এটা বলে আমি তোমাদেরকে শেষ করে দিচ্ছি। আমাদের দেশের সংবিধান লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয়, এই কারণে যে সংবিধানে বলা আছে যে সংবিধানের কোনো একটা ধারা পরিবর্তন করতে চাইলে যে টোটাল যে এমপি যারা আছেন মানে সংসদ সদস্যদের মধ্যে 2/3 ভোট লাগবে। কত? 2/3 ভোট লাগবে, মানে 3 ভাগের 2 অংশের ভোট লাগবে। হ্যাঁ, এমপিদের 350 জন এমপি না আমাদের দেশে, তো 2/3 ভোট মানে হচ্ছে 350 জনের মধ্যে 2 ভাগের ভোট লাগবে। এই কারণে এটা দুষ্পরিবর্তনীয় এবং সংবিধানটা লিখিত অবস্থায় আছে আমাদের সংবিধানটা। হ্যাঁ, এরপরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে 4টি। কয়টি? 4টি। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে তোমার জাতীয়তাবাদ হচ্ছে 9 নম্বর অনুচ্ছেদ, 10 নম্বর হচ্ছে সমাজতন্ত্র, 11 নম্বর হচ্ছে গণতন্ত্র, 12 নম্বর হচ্ছে কি, যে ধর্ম নিরপেক্ষতা। তাহলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে টোটাল কয়টি? 4টি। সংবিধানের অনুচ্ছেদের কথা বলেছে, এগুলো হচ্ছে অনুচ্ছেদ 9, 10 এবং 11, এগুলো হচ্ছে অনুচ্ছেদ। এরপর আছে মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ অবস্থায় আছে। বাংলাদেশের যে সংবিধান সেখানে সাধারণ মানুষের, এটাকে ইংরেজিতে বলা হয় বেসিক রাইটস। কি বলা হয়? বেসিক রাইটস। হ্যাঁ, বেসিক রাইটসগুলো বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ করা আছে, মানে লেখা আছে আর কি, ঠিক আছে? বেসিক রাইটসগুলোর মধ্যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কথা যদি বলি 26 থেকে 47 ক পর্যন্ত, 26 থেকে 47 ক পর্যন্ত মৌলিক অধিকারগুলো কি আছে? লেখা আছে, বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে। এরপর বলছে এককেন্দ্রিক শাসন। আমাদের দেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, এটা ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং একটা মাত্র কেন্দ্র, এককেন্দ্রিক শাসন। প্রজাতন্ত্রের বিষয়ে বললাম, প্রজাতন্ত্র মানে হচ্ছে যেখানে এটাকে রিপাবলিক বলা হয়, রিপাবলিকান কান্ট্রি, ঠিক আছে? রিপাবলিকান কান্ট্রি মানে হচ্ছে এখানে মূলত রাষ্ট্রের মালিক হচ্ছে কে? জনগণ। রাষ্ট্রের মালিক কে? জনগণ। মনে রাখবা, রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, ঠিক আছে? এখানে একজন রাষ্ট্রপ্রধান থাকলেও রাষ্ট্রের মালিক হবে জনগণ। সংবিধানের প্রাধান্য থাকবে
অর্থাৎ রাষ্ট্রের যত আইন থাকবে তার মধ্যে সবচেয়ে প্রাধান্য পাবে কোনটা? সংবিধানের আইনগুলো, ঠিক আছে। এরপরে আছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। বলা হয়েছে যে সংবিধানের যে মৌলিক যে বিধানগুলো আছে বা আইনগুলো আছে সেগুলো সংশোধন করা সহজে সম্ভব হবে না। বলছে যে সংসদীয় গণতন্ত্র, আমাদের দেশের যে গণতন্ত্র সেটা সংসদীয় বা পরোক্ষ গণতন্ত্রের কথা বলেছে। মানে সংসদ, মানে আমাদের দেশে সংসদ থাকবে এবং সংসদের মধ্যে কি চর্চা হবে? গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্র হবে পরোক্ষ। এরপরে আসে ন্যায়পাল। ন্যায়পালটা কি? সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ন্যায়পালের কথা। ন্যায়পালটা কি? ন্যায়পালটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে এমন একজন ন্যায়ানক ব্যক্তি থাকবেন যিনি হচ্ছে রাষ্ট্রের অন্যায় বা অবিচার হলে সেটা প্রটেস্ট করবে। প্রটেস্ট মানে হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করবে এবং সুবিচার বা রাষ্ট্রের মানুষেরা যাতে অধিকার পায়, ভালোভাবে অধিকার পায়, অধিকার চর্চা করতে পারে, এই জন্য মূলত রাষ্ট্রের যে তোমার ন্যায়পালের পদের কথা বলা হয়েছে। তবে দুঃখজনক হইলেও সত্য, বাংলাদেশে স্বাধীনতার এত বছর পার হয়েও আমরা এখনো ন্যায়পাল পদটি প্রতিষ্ঠা করতে পারিনি। কোনো সরকারি সদিচ্ছা দেখায়নি, কোনো সরকারি সাহস দেখায়নি। কারণ ন্যায়পাল যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে স্বাভাবিকভাবে যে রাষ্ট্রের যারা অন্যায় করবে, অবিচার করবে, লুটপাট করবে, হ্যাঁ, সম্পদ পাচার করবে, তাদেরকেই মানে ন্যায়ানক ব্যক্তি হিসেবে তিনি আইনের আওতায় আনতে পারেন। তার ক্ষমতা সংবিধানে সেভাবে দেওয়া হয়েছে, যার কারণে কোনো সরকারই আসলে সেটা কি করেনি, তৈরি করেনি। আর এটা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন মানে হচ্ছে সবার জন্য সমান। প্রাপ্তবয়স্ক 18 বছর প্লাস হয়ে গেলে যে কেউ নাগরিক হইতে পারবে, তারা ভোট দিতে পারবে। মালিকানার নীতির ক্ষেত্রে সরকার বলেছে যে 3 ধরনের মালিকানার নীতি থাকবে। সরকার বলেছে কয় ধরনের? এক হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, কি থাকবে? ব্যক্তিগত সম্পত্তি থাকবে। এরপরে থাকবে কি? সমবায়, অর্থাৎ সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা, সমবায় মালিকানা এবং কি? রাষ্ট্রীয় মালিকানা। 3 ধরনের মালিকানার কথা বলা আছে। তো ব্যক্তিগত মালিকানা মানে তোমার একান্ত নিজের, সমবায় মালিকানা হচ্ছে তোমাদের দলগতভাবে, আর রাষ্ট্রীয় মালিকানা মানে হচ্ছে রাষ্ট্রের সম্পদ, মানে সবার সম্পদ। বুঝতে পারছো? তাহলে মালিকানা কয় ধরনের হবে? 3 ধরনের হবে। জনগণের সার্বভৌমত্বের কথা বলা আছে, এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা আছে। যেমন আমাদের দেশের যে আইনসভা আছে সেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম কি? সংসদ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রকে এটার জন্য কাজ করতে হবে। সংবিধানে সেটা বলা আছে যে রাষ্ট্র রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার বা সাম্য প্রতিষ্ঠা করবে, ঠিক আছে। সংবিধানের 16 ডিসেম্বর না কার্যকর করা হয়? স্যার হ্যাঁ ঠিক আছে, সংবিধান 16 ডিসেম্বর কার্যকর করা হয় 1972 সালে। এই তারিখটাকে বলা হয় মানে সংবিধানের কার্যকর দিবস, ঠিক আছে। ওকে, কার্যকর। মাহাদি হাসান, আশা করি ন্যায়পাল বুঝতে পারছো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকের মতো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে এবং হচ্ছে তোমরা একটা মানে ক্লাসটি কেমন লেগেছে সেটা তোমরা আমাদের গ্রুপে জানাইতে পারো। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে যদি তোমাদের ভালো লাগে ক্লাসটি, তাহলে গ্রুপে জানাইতে পারো যে এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আমি প্রথমে একদম যে লেকচারটুকু তোমাদের পড়িয়েছি সেটাতে আমি চলে যাই। তারপরে তোমরা যারা তোমাদের মনের অব্যক্ত কথাবার্তা শেয়ার করতে চাও আমাদের গ্রুপে, সেটা তোমরা জানাইতে পারো। আজকে এইটুকুই তোমাদের ক্লাস, ঠিক আছে। তোমরা যারা জানাইতে চাও এটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করতে পারো। ওকে, ঠিক আছে, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তোমাদের ক্লাসটি কেমন লেগেছে একটু জানাও। পরবর্তী ক্লাসে দেখা হবে সংবিধানের বাকি অংশটুকু নিয়ে, ঠিক আছে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসে অন্য সময় দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।